বিচার বহির্ভূত হত্যা সহ শেখ হাসিনার শাসনামলে সংঘটিত নৃশংসতা নথিভুক্ত করায় জোর প্রধান উপদেষ্টার সহযোগিতার আশ্বাস জাতিসংঘে। প্রত্যাশিত দেশ গড়তে সৎ কাজে উৎসাহ, অসৎ কাজে নিরুৎসাহের আহ্বান তারেক রহমানের। সেকেন্ড রিপাবলিকের নামে বিভেদের চেষ্টার অভিযোগ বিএনপি নেতাদের। প্রথম রোজায় জমজমাট ইফতার বাজার, ভিড় চকবাজারে। বেশি আমদানির পরও উধাও সয়াবিন তেল, ডিলার দোকানিরা দুষছেন কর্পোরেটদের। ডিজিএফআই এর সাবেক ডিজির বাসা থেকে নগদ 2.5 কোটি টাকা জব্দ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এইচটি ইমাম পুত্রের বিরুদ্ধে দুদকের মামলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শাপলা চত্বরে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন, দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রায়ের পর বিক্ষোভকারীদের ওপর পুলিশের বর্বরতা এবং বছরের পর বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব নৃশংসতা নথিভুক্ত করতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং তার কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানানো হয়। প্রধান উপদেষ্টা তাদের বলেন, নথিপত্র না হলে সত্য জানা ও ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন। জবাবে গোয়েন লুইস বলেন, জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা দেবে, পাশাপাশি বাংলাদেশের মানুষকে এ বিষয়ে তাদের সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করতেও প্রস্তুত। আগামী 5 মার্চ মানবাধিকার কাউন্সিলের সভায় সদস্য দেশগুলোকে জুলাই-আগস্টের বিষয়টি অবহিত করা হবে। এদিকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন নরওয়ের সাবেক উন্নয়ন ও পরিবেশ মন্ত্রী এরিক সোলহেইমের নেতৃত্বে উন্নয়ন ও জ্বালানি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল। ছোট আকারের সৌর প্লান্ট ও কার্বন বাজার, দেশে কৃষি বনায়ন এবং যৌথভাবে নেপালে জলবিদ্যুৎ বিনিয়োগে তাদের আগ্রহের কথা জানিয়েছে সফররত দলটি। প্রত্যাশিত দেশ ও সমাজ গড়তে সৎ কাজকে উৎসাহিত ও অসৎ কাজকে নিরুৎসাহিত করার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাজধানীর লেডিজ ক্লাবে এতিমদের সাথে বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। আমরা মানুষকে আমাদের আশেপাশে যত আমাদের সহকর্মী, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই আছেন তাদেরকে সৎ কাজের জন্য উৎসাহ দেওয়া এবং অসৎ কাজে নিরুৎসাহিত করা। আমার মনে হয় এটি আমরা যদি করতে সক্ষম হই, যতটুকুই যার যতটুকু অবস্থান থেকে যতটুকু আমরা করতে সক্ষম হই না কেন, তাহলে আমরা আমাদের যে প্রত্যাশিত সমাজ, আমাদের যে প্রত্যাশিত দেশ, এরকম একটি সমাজ এবং দেশ ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে গড়ে তুলতে সক্ষম হব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সেকেন্ড রিপাবলিকের কথা বলে দেশের মানুষের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ওলামা মাশায়েখদের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস আরও বলেন, বিএনপির সঙ্গে দেশের ওলামা মাশায়েখদের দূরত্ব তৈরির চেষ্টা করছে দেশি বিদেশি একটি চক্র। এতে যে ফাটল তৈরি হবে তা দিয়ে বিদেশি শক্তি ঢুকবে বলে শঙ্কা তার, আর এর মাধ্যমে দেশ ধ্বংসের চেষ্টা করা হবে বলেও মনে করেন তিনি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও বক্তব্য রাখেন। বিএনপির সঙ্গে এক শ্রেণীর লোক দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরে থেকে এই আলেম ওলামাদের সঙ্গে, ওলামা মাশায়েখদের সঙ্গে একটা দূরত্ব ভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এটুকু শুধুমাত্র আপনারা খেয়াল রাখবেন যে এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে ওলামা মাশায়েখদের নয়। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, এই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে, দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে। আমি এখনো বুঝতে পারি নাই কি বলে দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক কি বলে, আমি বুঝি নাই। আপনারা বুঝেছেন কি জানি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে, দেরি হলে ষড়যন্ত্র বাড়বে। তিনি বলেন, ইনিয়ে বিনিয়ে বর্তমান সরকারের কাছে থেকে আশ্বাস পাওয়া গেছে, কিন্তু নির্বাচন নিয়ে যেন সময় নষ্ট না হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। মিরাজ হোসেন কাজীর রিপোর্ট।
মানবাধিকার ইস্যুতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনার আমলে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়াই মানবাধিকার লঙ্ঘনের বড় উদাহরণ। বিএনপি নেতারা বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে শুধু রাজনৈতিক দলগুলোই নয়, বর্তমান সরকারকে আরও বেশি আন্তরিক হতে হবে। এজন্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বক্তারা। যদি 5 আগস্ট এই ফ্যাসিবাদের পতন না হয়তো, ক্রেডিট আমরা দেই, সবাইকে দেই, কিন্তু ইন্ডিভিজুয়াল কেউ নিতে চায় না। ওই আওয়ামী লীগ আর শেখ মুজিব ক্রেডিট দিতে যায় কোথায় আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল আপনাদের বোঝা উচিত। আসুন আমরা সকলে মিলে আবারও ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে যাতে একটি সুস্থ সুন্দর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার দিকে অগ্রসর হই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণের অবস্থা ভালো না। মানুষের পেটে ভাত না থাকলে সরকারের ভালো কাজেরও সমালোচনা করবে জনগণ। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে বিলম্ব করলে গণতন্ত্রে ফেরাও বিলম্বিত হবে। যদিও ইনি তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কি না। কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয়, সেটাই হচ্ছে আমাদের প্রস্তাব। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর নজরদারির পরামর্শ দিয়েছেন বক্তারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। ভোটার দিবস উদ্বোধন করে সিসি এ কথা বলেন। সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ভোটার দিবসের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এর আগে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এখন দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। এর মাঝে নারী ভোটার 6,03,69,666, পুরুষ ভোটার 6,33,61,615 জন, আর হিজড়া পরিচয়ে ভোটার আছেন 994 জন। সিসি বলেন, জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। সুতরাং আমার প্রত্যাশা, কেউ এই জাতীয় উদ্যোগ নেবেন না, কেউ এই জাতীয় চেষ্টা করবেন না। আমরা ইনশাআল্লাহ সর্বশক্তি দিয়ে এই 18 কোটি মানুষের পাশে আছি, এবং আমি 18 কোটি মানুষের কাছে আমার আবেদন থাকবে, আপনারা আমাদের পাশে থাকুন, যাতে আপনাদের যে অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য আমরা যুদ্ধে আছি। ইট ইজ এ কাইন্ড অফ ওয়ার। আমরা ওয়ার ফুটিংয়ে কাজ করছি, অত্যন্ত সীমিত টাইম লিমিটের মধ্যে, সময় বেশি নাই। প্রথম রোজায় জমজমাট চকবাজারের ইফতার বাজার। ঐতিহ্যবাহী এই ইফতার কিনতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন অগণিত মানুষ। এবারও এর ব্যতিক্রম হয়নি। কাবাব, শরবত ও মাংসের আইটেম সহ বিভিন্ন খাবারের সমারোহ ছিল চোখে পড়ার মতো। চকবাজার ঘুরে আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। চকবাজারের এই ইফতার বিক্রির রেওয়াজ 300 বছরের। 1676 খ্রিস্টাব্দে মুঘল সুবেদার শায়েস্তা খান চকবাজারে নির্মাণ করেন শাহী মসজিদ। তখন থেকেই প্রতি রমজান মাসে বসত ইফতারের বাজার। সেই রেওয়াজ চলমান আজও। প্রথম রোজা থেকেই জমে উঠেছে পুরান ঢাকার এই ইফতার বাজার। এক এক দোকানে এক এক ধরনের বৈশিষ্ট্যের ইফতার সমারোহ এখানে। সুতি কাবাব, কাঠি কাবাব, চালি কাবাব, টিকা কাবাব, আপনার শাকফুলুরি, পাকোড়া, পেঁয়াজু, আলু চপ, আরো আইটেম আছে, সিঙ্গার, সমুচা। 12 পদের 12 আইটেমের সঙ্গে 12 ধরনের মশলা মিশিয়ে তৈরি বড় বাপের পোলাই খাই বিক্রি হচ্ছে প্রতি কেজি 800 টাকায়। আছে শিকের ভারী কাবাব, পনির, কোয়েল পাখির রোস্ট, খাসির রান সহ বিভিন্ন ইফতার সামগ্রী। तारे अबर खीका और बारे मसाला जो भी नहीं खाएगा वो भी फंसताएगा। ये है शेख चूरा का भरता, एटार नाम बड़ बापेर पोलाई खाए। बड़ बापेर बड़ पोलाई खाए, ठोंगा বইরা লিয়া যায়। সে 78 বছর আগের পুরানো ঐতিহ্য খাবার বড় বাপের পোলাই খায়। খাসির লেগ রোস্ট আছে, মুরগির বারবিকিউ, আনাম চিকেন আছে,
তারপর হচ্ছে সাসলিক। চকবাজার আইছেন, বিভিন্ন আইটেম ইফতারি কিনছেন, তার সাথে যদি একটা জিলিপি হয় মজা লাগে। ইফতার তৈরির উপকরণের দাম বেড়েছে, তাই গত বছরের তুলনায় এবছরও সব আইটেমের দাম বেড়েছে। যদিও বেশ কিছু খাবারের স্বাদ নিয়ে ক্রেতাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। পূর্বপুরুষ আমার দাদা আমার বাবারা এখান থেকে ইফতারি নিয়ে যেত, আমার দাদি মারা বসে থাকতেন ইফতারি খাওয়ার জন্য। এটা আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, এটা খাইতে পারেন, এটা সমস্যা নেই এটা। আর আমরা প্রত্যেক বছর প্রত্যেক দিন আমাদের এটা লাগবেই। এখান থেকে যে ইফতারিটা নিলে মুখে স্বাদটা বেশি লাগে, ইন্টারেস্টটা বেশি লাগে। অনেক দূর থেকে এসেছি ট্রাই করার জন্য, প্রত্যেক বছরই ট্রাই করে থাকি। আর স্বাদ যদি বলি আলহামদুলিল্লাহ। যদি আপনি মিনিমাইজ করেন, এটার টেস্ট বলতে ফলাফল শূন্য, নো টেস্ট, জাস্ট নামে চলতেছে। রকমারি ইফতারের ঐতিহ্যবাহী এই আয়োজনে গর্বিত পুরান ঢাকার মানুষ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। যানজটের নগরীতে চলার পথে সময় হলে রাস্তায় ইফতার সারেন রোজাদাররা, যেখানে পানি আর খেজুরি মূল উপাদান। অনেকে যানজটের কথা চিন্তা করে প্রস্তুতি নিয়ে রাখেন ইফতারের। রোজাদারদের কথা চিন্তা করে রাস্তার পাশে সরকারকে অন্তত বিশুদ্ধ পানি রাখার ব্যবস্থার আহ্বান তাদের। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। একের পর এক ছুটে চলছে বাহন, আরোহীদের উদ্দেশ্য অন্তত বাসায় গিয়ে পরিবার পরিজনের সঙ্গে ইফতার করা। তবে যানজটের এই মহানগরীতে নিজের মতো চলার কোনো সুযোগ নেই। গাড়ির চাপ থাকায় রাস্তাই হয়ে যায় ইফতারের সময়। অপরিকল্পিত নগরীতে বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিতে শিখে গেছেন চলতি পথের যাত্রীরা। তাই তো অনেকে কিছুটা প্রস্তুতি নিয়েই বেরিয়েছেন। গাড়ির মধ্যে ইফতার টাইম হলে আপনার পানি এক গ্লাস খাইলে এয়ারপোর্ট গিয়ে আমরা ইফতার করি, এছাড়া তো কোনো ব্যবস্থা নেই। ইফতারের সময় হলে যেখানে সাইড করে যে কোনো একটা দোকানে ঢুকে যাবো, রাস্তায় যে কোনো একখানে দাঁড়িয়ে পানি খাইলাম, তারপরে বাসায় যায় আর কি ইফতার করবো। রাস্তা কিনে ইফতার করি, গাড়িতে বসে এক জায়গায় বসে দেখা করে ইফতার করি। যাদের আগাম প্রস্তুতি নেই তাদের ভরসা পানিতেই। দূরপথের যাত্রীদের প্রস্তুতি ভিন্ন। চেষ্টায় থাকে বাসায় গিয়ে ইফতার করার জন্য আর কি, মানে সর্বাত্মক চেষ্টা থাকে আর কি। আর না হলে তো পথে হয়তো কোনো পানি বা কুরমা সাথে নিয়ে চলে যাওয়া হয় আর কি। আমি অফিস থেকে বের হওয়ার সময় একটা পানি নিয়ে বেরোইছি, এছাড়া আসলে আমার হাতে আর কোনো অপশন নেই। ইফতার আর কি করতে হবে, স্বাভাবিকভাবে একটা পানি কিনা আগে রোজা ভাঙতে হবে, কিছু করার নাই তো। ইফতারের আগে বাড়ি ফেরা যেহেতু অনিশ্চিত, তাই রাস্তার পাশে বিভিন্ন পয়েন্টে পথচারীদের জন্য বিশুদ্ধ পানি রাখার পরামর্শ সচেতন যাত্রীদের। সরকারের পক্ষ থেকে যদি রাস্তায় অ্যাটলিস্ট পানির ব্যবস্থাটা করা যেত, বেটার হতো। বাংলাদেশ 92% মুসলমানের দেশ। ইফতার করবো ওরকম ভালো একটু পানি নেই। এখন যদি সরকার যদি এটার নেয় যে একটু সবার প্রত্যেকটা গাড়িতে এক বোতল করে অন্তত পানি দেয়, অন্য বাদই থাক, এটা তো দেয় না। পানির ব্যবস্থা করলে তো ভালো হতো, রোজার মাসের জন্য সবার জন্য একটু সুবিধা হতো। পানি বা দুইটা খেজুর, হালকা একটু রাস্তা তাহলে হলো এনাফ। পথচারীরা যেন সময় মতো পরিবারের সাথে ইফতার করতে পারে সেজন্য নিরলস কাজ করে যাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রমজানের চাহিদার চেয়ে 89,000 লিটার সয়াবিন তেল বেশি আমদানি হয়েছে সরকারের, এমন তথ্যের প্রতিফলন নেই বাজারে। আমদানিকারক প্রতিষ্ঠান প্রতিশ্রুতি দিলেও রাজধানীর বাজারগুলোতে চাহিদার সামান্যই মিলছে সয়াবিন তেল। ডিলার ও খুচরা দোকানি সবার একই বক্তব্য, কোম্পানিগুলো দিচ্ছে না প্রয়োজনীয় তেল। বিশ্লেষকরা বলছেন সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণ করছে কর্পোরেট প্রতিষ্ঠান। সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকেই নিশ্চিত করতে হবে কোম্পানিগুলোর জবাবদিহিতা। গোলাম মঈনুল্লাহ হাসানের রিপোর্ট। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, রমজানে দেশে 3 লাখ মেট্রিক টন সয়াবিন তেল চাহিদার বিপরীতে আমদানি হয়েছে 3,89,000 মেট্রিক টন। গত 27 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে এমন তথ্য দেওয়া হয়। রমজান মাসে ভোজ্য তেলের চাহিদাও 3 লক্ষ টনের মতো, যার মধ্যে 3,89,000 টনের মতো আমদানি হয়েছে। এর আগে গত 16 ফেব্রুয়ারি ভোক্তা অধিদপ্তরের অনুষ্ঠানে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করে 26-27 ফেব্রুয়ারি থেকে বাজার 6 লাভ হবে সয়াবিন তেলে। 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণ মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। কাজেই ধরে নেওয়া যায় বাজারে এখন পর্যাপ্ত তেল থাকবে, কিন্তু চাহিদা ও যোগানের অর্থনৈতিক সঙ্গে এখন কাজ করছে না বাজারে। দোকানগুলো অনেকটাই তেল শূন্য। ডিলারে তো হয় না, এখন কোম্পানি কয় সাপ্লাই দিতে আছে, সাপ্লাই কোন জায়গায় দিতে আছে এটাই তো বোঝা যায় না। আমরা যতটুকু বুঝতেছি আর কি, মানুষের শুনতেছি যে তেলের দাম বাড়াইলে তেল অ্যাভেলেবেল হয়ে যাবে। ডিলাররা জানান, বারবার চাহিদা জানানো হলেও
কোম্পানিগুলো দিচ্ছে না তেল। তারা তো এই কোনো সদুত্তর দিচ্ছে না আমাদেরকে, কোনো সদুত্তর দিচ্ছে আমাদেরকে, বলছে আমাদের যদি ভালো লাগে নেন, না হলে কোনো কথা নাই। অফিসার আমাদেরকে কথা বলতেছে। বিশ্লেষকরা বলছেন ভোজ্য তেলের বাজারগুলো এখনো নিয়ন্ত্রণ করছে কয়েকটি প্রতিষ্ঠান। এজন্য সরকারি দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে আরো দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। বাজার থেকে প্রায় পণ্য উধাও হয়ে যাওয়া এবং বিশেষত যেই পণ্যগুলো আপনার গুটি কয়েক আমদানিকারক আমদানি করে থাকেন, সেই বিষয়গুলোতে সবসময়ই আমাদের বিশেষ নজর রাখা উচিত। আমাদের যেটা মনে হয় আর কি, সেইটা হলো যে এক্ষেত্রে সরকারের আমার মনে হয় যে বিশেষ নজরটা এই কারণে রাখা উচিত। আমরা অর্থনীতির ভাষায়ও বলি যে যখন গুটি কয়েক বিক্রেতা থাকেন একটা পণ্যের ক্ষেত্রে, তখন এটাকে আমরা বলি অলিগোপলি মার্কেট। তো এই মার্কেট একই সাথে প্রতিযোগিতামূলকভাবেও কাজ করতে পারে, আবার এটা মনোপলি হিসেবেও কাজ করতে পারে। এই প্রতিযোগিতাটাকে ধরে রাখার দায়িত্ব বাজারে যারা রেগুলেটর আছেন, অর্থাৎ সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছেন, তাদের উপরে বর্তায়। এদিকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রবিবারও বাজার তদারকি করছে ভোক্তার টিম। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ডিজিএফআই এর সাবেক ডিজি সাইফুল আলমের বাসা থেকে নগদ প্রায় 2.5 কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জব্দ করা অর্থ পাঠানো হয়েছে আদালতে। এদিকে 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় জড়িয়ে গেছেন এইচটি ইমাম পুত্র তানভীর ইমাম। রিপোর্ট ফররুক বাবুর। দুদকে নিয়ে আসা হলো 2 ট্রাঙ্ক ভর্তি টাকা। অভিযানে জব্দ করা এই অর্থ পরে পাঠানো হয় আদালতে। টাকার উৎস জানতে চাইলে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে ডিজিএফআই এর সাবেক ডিজি সাইফুল আলমের বাসায় চালানো অভিযানে পাওয়া গেছে এসব টাকা। চলছে তার অবৈধ সম্পদের অনুসন্ধান। এখানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ী কর্মকর্তা, আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিত তালিকামূলে সে ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন, সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয়েছে। যার নাম বলেছেন উনি কে অ্যাকচুয়ালি? উনি লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সাবেক ডিজিএফআই প্রধান। এই সংক্রান্ত তথ্য আমার কাছে নেই। এদিন 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম ও পরিবারের সদস্যদের বিরুদ্ধেও 3টি মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব তানভীর ইমাম, সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ 4 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 30 কোটি 62 লক্ষ টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 247 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিকে নিয়োগ জালিয়াতির ঘটনায় মামলা করা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার নাসির উদ্দিন সহ 4 জনের বিরুদ্ধেও। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে এবছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রবিবার সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই কথা জানান। তবে এবছর কারা ও কতজন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তা জানাননি শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। বলেন, কমিটি কিছু নাম সুপারিশ করেছে, চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে তা পাঠানো হবে। দেশের জন্য অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, এর আগে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে দলগত ও গোষ্ঠীগত সিদ্ধান্ত নেওয়া হতো। অভিযোগ করেন, র্যাবের মতো বিতর্কিত প্রতিষ্ঠানকেও দেশের সর্বোচ্চ এই পুরস্কার দেওয়া হয়েছিল। এবছর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তের সংখ্যা 10 জনের কম বলেও জানান উপদেষ্টা। এমন মানুষকে দেওয়া হয়েছে তাদের তো জীবনব্যাপী যে অবদান, সেটা স্বীকৃতি হিসাবে এত বছর পরেও তারা কিন্তু কোনো পুরস্কার পাননি।
কাজেই আপনাদের অনুমান করে নিতে হবে যে কি ধরনের আমরা মনোনয়ন দিয়েছি। আমরা এর আগে যে স্বাধীনতা দিবস পুরস্কার দেখতাম তখন আমাদের কাছে মনে হয়েছে এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে যেটা নিয়ে সমাজে প্রশ্ন উঠেছিল, এবং এমন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল, র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা 21 পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরো খুশি হবেন এবং আপনারা মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। ভিন্নধর্মী ঈদ কালেকশন আর বিশেষ অফারের সাথে ঈদের কেনাকাটা জমে উঠেছে সারা লাইফস্টাইলের আউটলেটগুলোতে। আকর্ষণীয় ডিজাইনের বিশেষ ঈদ কালেকশন শেষ হওয়ার আগেই প্রিয় মানুষের জন্য পছন্দের পোশাক নিতে চান ক্রেতারা, তাই ঈদ সামনে রেখে আগেই কেনাকাটা শুরু হয়েছে। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে নতুন পোশাক, তাই বাহারি সংগ্রহের ভিড়ে নিজের ও পরিবারের সদস্যদের জন্য পছন্দের পোশাক সংগ্রহে রাজধানীর পোশাকের শোরুমগুলোতে শুরু হয়েছে ক্রেতাদের আনাগোনা। ঈদ উপলক্ষে দেশের স্বনামধন্য ব্র্যান্ড সারা লাইফস্টাইলের আউটলেটগুলোও সেজেছে উৎসবের সাজে। বিভিন্ন বয়সের নারী পুরুষ কিংবা শিশু সবার পছন্দের কথা মাথায় রেখে ঈদ কালেকশন নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ক্রেতারা বলছেন আকর্ষণীয় ডিজাইনের পোশাকের সংগ্রহ শেষ হওয়ার আগেই প্রিয়জনের জন্য ঈদের পোশাক কিনতে চান তারা। সেই সাথে ভিড় এড়িয়ে হাতে সময় নিয়ে কেনাকাটা করতেই ছুটে এসেছেন ঈদের অনেক আগে। ঈদের ড্রেস কিনতে এসেছি আমার মার সাথে, আব্বুর সাথে, আর ভাইয়ের সাথে, আর আমার ছোট বোনের সাথে। বাচ্চাদের জন্য আসলে বাচ্চাদের ড্রেস দেখা হচ্ছে। আজকে আমার মার সাথে এসেছি ঈদের ড্রেস কিনতে। যেহেতু রোজার মাস, সিয়াম সাধনার মাস, নামাজ পড়তে ঝামেলা হয়, তারাবি পড়তে হলে তখন দেখা গেল শপিংয়ের জন্য একটা ঝামেলা। সব কিছু মিলার কালেকশনের একটা বিষয় আছে, যেহেতু হয়তো যত দিন যাবে তত প্রোডাক্টের তো কোয়ালিটি চেঞ্জ আসে, সেই কারণে জাস্ট আসা। আগেই চলে আসি ভিড়টাকে এড়ানোর জন্য এবং ভালো কাপড় জন্য পছন্দ করা যায়, সেই ক্ষেত্রে আগে চলে আসার চেষ্টা করি। আমি জামা কিনতে আনছি। ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ কালেকশনের পাশাপাশি বেশ কিছু অফারও রয়েছে সারার আউটলেটগুলোতে। 4000 টাকার বেশি কেনাকাটা করলে রয়েছে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জেতার সুযোগ। সারা অলমোস্ট সবার কাছে পপুলার খুব, তো কাস্টমার চাচ্ছে যে আগে আসে শপিং এবং পছন্দের জিনিসপত্র নিয়ে যেতে, কারণ একদম লাস্ট মোমেন্টে একদম মাঝখানে বড় পর অনেক বেশি রাশ থাকে, তো কাস্টমার অনেক ক্ষেত্রে অনেক কিছু অ্যাভেলেবেল, তো অনেকেই চাচ্ছে এখন আগে থেকেই নিয়ে নিতে, কারণ একদম মাসের শুরু থেকে শুরু তো মাসটাও, যার কারণে কাস্টমার খুব উৎসাহ নিয়ে আসতেছে। আর আমাদের অনেক নিউ কালেকশন অলরেডি ঈদের সব কালেকশন চলে আসছে, তো হ্যাঁ যারা 4000 টাকার উপরে পারচেস করে তাদের আমরা 3টা পর দিচ্ছি। এর মধ্যে সব মেইন আকর্ষণ হচ্ছে রয়্যাল এনফিল্ড, এটা হচ্ছে 8 থেকে 15 তারিখের ঈদের পরে ড্র করা হবে, যেটা 8 থেকে 15 তারিখের পরে যে এটাতে জিতবে তাকে আমরা রয়্যাল এনফিল্ড গিফট করবো আর কি। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সারার ঈদ কালেকশনগুলো ক্রেতাদের পছন্দের শীর্ষে জায়গা করে নেবে, এমনটাই প্রত্যাশা প্রতিষ্ঠানটির। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করছি ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। বিচার বহির্ভূত হত্যা সহ শেখ হাসিনার শাসনামলে সংঘটিত নৃশংসতা নথিভুক্ত করায় জোর প্রধান উপদেষ্টার সহযোগিতার আশ্বাস জাতিসংঘের। প্রত্যাশিত দেশ গড়তে সৎ কাজে উৎসাহ, অসৎ কাজে নিরুৎসাহের আহ্বান তারেক রহমানের। সেকেন্ড রিপাবলিকের নামে বিভেদের চেষ্টার অভিযোগ বিএনপি নেতাদের। প্রথম রোজায় জমজমাট ইফতার বাজার, ভিড় চক বাজারে। বেশি আমদানির পরও উধাও সয়াবিন তেল, ডিলার দোকানিরা দুষছেন কর্পোরেটদের। ডিজিএফআই এর সাবেক ডিজির বাসা থেকে নগদ 2.5 কোটি টাকা জব্দ, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এইচটি ইমাম পুত্রের বিরুদ্ধে দুদকের মামলা। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।